শুভ সকাল। আমরা ক্লাসটা শুরু করছি। তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল চ্যাট বক্সে তোমাদের নাম এবং স্টুডেন্ট আইডি লিখে দিবে। দ্যাট উইল বি কনসিডার্ড অ্যাজ অ্যাটেন্ডেন্স ফর দিস ক্লাস। আমরা লাস্ট ক্লাসে ডিফারেন্ট জিওমরফিক প্রসেসেস এর ক্লাসিফিকেশন দেখেছিলাম, তোমাদের মনে আছে? এবং আমরা বলেছিলাম যে উই উইল গো থ্রু সাম অফ দ্য ডেফিনিশনস ইন দ্য নেক্সট ক্লাস। আজকের ক্লাসে আমরা কিছু ডেফিনিশন দেখবো। এখানে নোটস অন ডিফারেন্ট জিওমরফিক প্রসেসেস, অর্থাৎ আমরা যে ক্লাসিফিকেশন দেখেছি লাস্ট ক্লাসে, সেই ক্লাসিফিকেশনের কিছু কিছু টাইপের ডেফিনিশন আমরা এখানে দেখবো আর শর্ট নোট দেখবো। একটা টার্ম দেখেছিলাম গ্রেডেশন। গ্রেডেশন ইজ আ কাইন্ড অফ প্রসেস অফ গ্রেডিং, অর্থাৎ স্টুডেন্টদের যখন পরীক্ষা হয় we put grades on students based on performance. ঠিক এখানেও আমরা যখন আর্থ সারফেসের কথা ধরি বা পৃথিবীর উপরিভাগের কথা ধরি তখন সেখানে গ্রেডেশন হয়। এখানে গ্রেডেশনটা হচ্ছে পৃথিবীর উপরিভাগের উচ্চতা বা লেভেল। এখানে দেখো কি বলা আছে, it includes all those processes that tend to bring the surface of the lithosphere. lithosphere তোমরা জানো সবচেয়ে বাইরের যে লেয়ারটা, যেটাকে আমরা ক্রাস্ট বলি, টু এ কমন লেভেল। অর্থাৎ গ্রেডেশনের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন জায়গায় একটা কমন জায়গায় আসতে চেষ্টা করে, অর্থাৎ উঁচু জায়গা নিচু হয়, নিচু জায়গা উঁচু হয়। তার মানে আমরা যদি সামারাইজ করি দ্য প্রসেসেস ইন গ্রেডেশন, দেয়ার আর টু প্রসেসেস। একটা হচ্ছে ডিগ্রেডেশন, একটা হচ্ছে অ্যাগ্রেডেশন। অ্যাগ্রেডেশন মানে হচ্ছে উপরে ওঠা, ডিগ্রেডেশন মানে হচ্ছে নিচে নামা। অর্থাৎ দেখো পৃথিবীতে যে বিভিন্ন টাইপের ল্যান্ড আছে, if we classify or look at the different types of lands, কিছু আছে পাহাড়, কিছু আছে লো ল্যান্ড যেখানে পানি জমে, লাইক লেক, পন্ড এটসেট্রা। সো পাহাড় যখন তৈরি হয়, দ্যাট মিনস দ্য লেভেল অফ দ্য আর্থ শিওরলি ওয়েন্ট আপ। এবং যখন নদী বা লেক তৈরি হয়, ডেফিনেটলি দ্যাট লেভেল অফ দ্য আর্থ ওয়েন্ট ডাউন। এবং আমি আগেই বলেছি বস্তুর অবিনাশিতাবাদ সূত্র, অর্থাৎ ল অফ কনজারভেশন অফ ম্যাটারের কারণে যেহেতু নতুন কোনো পৃথিবীর কণা সৃষ্টি হচ্ছে না বা ধ্বংস হচ্ছে না, সুতরাং যা ছিল তাই আছে। সুতরাং কোথাও যখন লেভেল ডাউন হবে, অন্য কোথাও লেভেল আপ হবে সেই ডাউন হওয়া মেটেরিয়াল দিয়ে। So that is the basic rule. So this is how this gradation continues. Then weathering. This may be defined as the changes that take place in minerals and rocks. আমি প্রথম ক্লাসে বলেছিলাম জিওমরফোলজিতে মিনারেল আসুক, রক আসুক, সেডিমেন্ট আসুক, আর্ট মেটেরিয়াল আসুক, সবই হচ্ছে পৃথিবী যে মেটেরিয়াল দিয়ে তৈরি সেটা। সুতরাং কোথাও মিনারেল, কোথাও রক, এরকম। So in the minerals and rocks at or near the surface of the earth in response to atmosphere, to water and to plant and animal life. অর্থাৎ যে কোনো চেঞ্জ, the changes that take place কোথায়? At or near the surface of that. So that is why it is in geomorphology, তোমরা জানো। In response to what? In response to atmosphere, অর্থাৎ যেসব কারণে এটা হতে পারে। atmosphere তোমরা জানো কি? Water, plant, animal life, এইসবের কারণে at or near the surface of the earth পৃথিবীর যে মেটেরিয়াল সেগুলার যে চেঞ্জ সেটাকে আমরা বলি ওয়েদারিং। ওয়েদারিং ইজ আ স্ট্যাটিক প্রসেস। কেন? And it does not involve the removal of seizure of material by a transporting agency. অর্থাৎ এখানে ক্ষয়ে যাওয়া মেটেরিয়াল যেখানে ক্ষয়ে যায় সেখানেই থাকে, সেখানে অন্য কোনো ট্রান্সপোর্ট এজেন্সি, মেবি এয়ার অর ওয়াটার, এগুলো দিয়ে একখান থেকে অন্যখানে এটা ট্রান্সপোর্টেড হয় না। সো দিস ইজ ওয়াই ওয়েদারিং ইজ কল্ড আ স্ট্যাটিক প্রসেস। ইটস নট আ স্ট্যাটিক প্রসেস, ইজ অপোজিট টু ডাইনামিক প্রসেস। এখানে
On the other hand, mass wasting. Mass wasting, if we see, it involves bulk transfer. প্রথমেই আছে transfer, so movement of the masses of the rock debris. Now you know this is the art material যা দিয়ে পৃথিবী তৈরি, downslope under the direct influence of gravity. অর্থাৎ আমরা গ্র্যাভিটি আগেই পড়েছি, এই গ্র্যাভিটির মাধ্যমে রক মাস যদি স্লোপের উপর থেকে নিচে যায় সেটাকে ইন বাল্ক, সেটাকে আমরা বলি মাস ওয়েস্টিং। সো ইউ আন্ডারস্ট্যান্ড মাস ওয়েস্টিং occurs at a place যেখানে স্লোপ আছে, অর্থাৎ যেখানে পাহাড়ি এলাকা সেখানেই তো স্লোপ থাকবে, এবং সেখানে স্লোপ থাকার কারণে গ্র্যাভিটি কাজ করবে জিনিসটাকে একখান থেকে অন্যখানে নিয়ে যাওয়ার জন্য ডাউন দ্য স্লোপ। সো mass wasting is usually aided by the presence of water, but water is not in such an amount so that it can be considered as a transporting medium. So it is supported by water. কিভাবে হয় দেখো, we can think that the process is initiated by the action of water, the material is actually carried by the action of gravity. অর্থাৎ ধরো পাহাড়ের স্লোপে, পাহাড়ি এলাকায় যদি বৃষ্টি হয় তাহলে ডেফিনেটলি পাহাড়ের স্লোপ দিয়ে পানি নিচের দিকে যাবে। অল্প অল্প করে যদি কন্টিনিউয়াসলি বৃষ্টি হতেই থাকে, যেটা আমাদের সিলেট এরিয়াতে হয় বা চেরাপুঞ্জি এরিয়াতে হয়, এরকম করে যদি বৃষ্টি হতেই থাকে তাহলে একটা থিন ফিল্ম অফ ওয়াটার উইল অলওয়েজ কিপ অন ফ্লোয়িং ডাউনহিল এই স্লোপ দিয়ে। এবং পাহাড়ি এলাকায় যেহেতু স্লোপ থাকে, এই ডাউনহিল flowing water velocity অত্যন্ত বেশি থাকে, but the film, the thickness is very thin. That means একটা thin film of water flows at a very high velocity, মানে it works as a cutting edge. You understand? A thin film of water flowing at a very high velocity downhill working as a cutting edge. এর ফলে কি হয়, যেহেতু এজ কাটিং এর মতো এটার ভেলোসিটি, সো কোনো পাহাড়ি এলাকায় যদি কোনো এরকম উঁচু জায়গা থাকে এবং তার নিচ দিয়ে পানি ফ্লো করতে থাকে, তাহলে এই এক্সট্রুডেড এরিয়াটা এই মেইন পাহাড় থেকে আলাদা হয়ে যায়, এবং এটা একটা আলাদা রক মাসের মতো আলাদা হয়ে একে স্লোপের উপরে ঝুলতে থাকে, এবং ডেফিনেটলি এর উপরে গ্র্যাভিটি কাজ করার ফলে এটা নিচের দিকে ফ্লো করে। So this is how mass wasting works. Impact of meteorites. The uniqueness of processes lies in the fact that they are produced by the extraterrestrial agent along Earth's gravitational attraction was responsible for all meteorites. এটা যেটা হয় বেসিক্যালি পৃথিবীর বাইরে, পৃথিবী এখানে আছে, গ্যালাক্সিতে অনেক ছোট ছোট কণা এরকম ভেসে বেড়ায়, কিন্তু তারা পৃথিবীর দিকে আসে না। তার কারণ এই কণাগুলো গ্যালাক্সিতে ভেসে বেড়ালেও পৃথিবীর মাধ্যাকর্ষণ জনিত যে বল যেই জায়গা জুড়ে কাজ করে সেই জায়গার বাইরে এটা থাকে বলে এটা পৃথিবীর দিকে আসে না। কিন্তু এরকম ভেসে বেড়ানো ছোট ছোট, আমরা এখানে ছোট ছোট বলছি কম্পেয়ার টু আর্থ সারফেস, বাট অ্যাকচুয়ালি দোজ আর নট স্মল, মেবি 5, 10 or 15 টন, বাট পৃথিবীর তুলনায় 5 টন, 15 টন, 20 টন খুবই ছোট। সো এগুলো ভেসে বেড়ায়, এবং কোনো কারণে যদি এরা এই গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন যে ডোমেইন, যে পর্যন্ত গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন কাজ করে, এর মধ্যে চলে আসেন, তাহলে যেটা হয় জি গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন এর উপরে কাজ করে এবং এটা পৃথিবীর দিকে ধাবিত হয়। এবং এই ধরনের ম্যাটেরিয়াল যদি পৃথিবীর দিকে চলে আসতে থাকে, ইভেন দো তারা পৃথিবীর স্কেলের তুলনায় স্মল, অ্যাজ আই সেড 10, 15 বা 20 টন, বাট ডিউ টু দেয়ার হাই ভেলোসিটি দে প্লাঞ্জ দ্য আর্থ সারফেস অ্যাট এ ভেরি হাই ভেলোসিটি, ধাক্কা দেয়, এবং সেখানে একটা এরকম আমরা যদি প্ল্যানে দেখি, প্ল্যানে দেখলে এরকম একটা গর্তের মতো সৃষ্টি হয়, গর্তটাকে মানে একটা কোণের মতো সৃষ্টি হয়, যে যার উপরে বাইরের দিকে এরকম হোয়াইট, নিচের দিকে তোমরা দেখেছো এরকম এরকম কোণের মতো সৃষ্টি হয় পৃথিবীর মধ্যে, because of some material hitting the earth surface at a very high velocity, এটাকে বলে ক্রেটার।
সো তোমরা যদি ক্রেটার দিয়ে সার্চ করো গুগলে, তোমরা অনেক ক্রেটারের অস্তিত্ব দেখতে পাবে পৃথিবীতে এসছে। অর্থাৎ পৃথিবীর বাইরে থেকে অনেক মেটেরিয়াল এরকম ভেসে ভেসে পৃথিবীকে বিভিন্ন সময় হিট করেছে। রিসেন্ট টাইমেও তোমরা শুনে থাকতে পারো some material are floating around the earth surface and possibly it will hit the earth, এটা predicted। এরপরে হচ্ছে টোপোগ্রাফিক এফেক্টস অফ অর্গানিজমস। এটা কি? এটা হচ্ছে বেসিক্যালি man-made road cuts and fields and many other kinds of excavation, অর্থাৎ মানুষ সহ অন্যান্য যেসব জীবজন্তু আছে পৃথিবীতে তাদের যে কম্বাইন্ড অ্যাক্টিভিটি সেটাও কিন্তু জিওমরফিক প্রসেস। তো মানুষের অ্যাক্টিভিটি কিন্তু মোস্টলি ডান বাই সিভিল ইঞ্জিনিয়ার্স along with mining and other engineers। আমরা কি করি? আমরা রোড বানাই, দেন পাহাড় কেটে আমরা টানেল তৈরি করি, আমরা নদীর নিচ দিয়ে টানেল তৈরি করি, এরকম বিভিন্ন রকম অ্যাক্টিভিটি। তারপরে পৃথিবীর বিভিন্ন জায়গায় পাহাড় ভেঙে রাস্তা করি, এরকম বিভিন্ন রকম অ্যাক্টিভিটি। নদীর পাড়ে বাদ দেই, নদী যেখান দিয়ে ফ্লো করতে চাইতো, আমরা প্রথম ক্লাসেই বলেছি নদী যেখান দিয়ে ন্যাচারালি ফ্লো করতো আমরা সেখান দিয়ে ফ্লো করতে না দিয়ে তাকে আটকে রাখি আমাদের প্রয়োজনে, আমাদের বিভিন্ন রকম স্ট্রাকচার করবো এই কারণে। সুতরাং পৃথিবী নর্মালি যেভাবে চেঞ্জ হতো বা হতে চায় সেটাকে সেভাবে হতে না দিয়ে আমরা যে চেঞ্জগুলো করি সেটাই হচ্ছে এই গ্রুপের মধ্যে। এবং বেসিক্যালি সিভিল ইঞ্জিনিয়ার্স হ্যাভ হিউজ কন্ট্রিবিউশন টু দিস টাইপ অফ জিওমরফিক প্রসেসেস। কারণ সিভিল ইঞ্জিনিয়ার্স, আমি তোমাদেরকে বলেছি, উই ওয়ার্ক অন দ্য সারফেস অফ দ্য আর্থ মোস্টলি। মাটির উপরেই আমাদের সব অ্যাক্টিভিটি, আমাদের বিল্ডিং, দালান কোঠা, রাস্তাঘাট, দেন এমব্যাঙ্কমেন্ট, দেন ড্যাম, এগুলো আমরা সবই মাটির উপরে দেখতে পাই। ব্রিজেস, যেগুলো মাটির মধ্যে, যেগুলো আমরা দেখতে পাই না তার মধ্যে আছে টিউবওয়েল, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিংস। ফাউন্ডেশন, বিল্ডিং এর ফাউন্ডেশন মাটির নিচে থেকে আমরা দেখতে পাই না। দেন ব্রিজের পাইল, আমরা মনে করি যে ব্রিজের যেটুকুন দাঁড়িয়ে আছে এটাই আসল ব্রিজ, কিন্তু তা না, মাটির নিচে, পানির নিচেও ব্রিজের পাইল আছে। So these are the examples. এখানে দেখো একটা ছোট্ট কথা বলা আছে, explosives may become distinctive and prevalent type of landform if modern welfare continues। এক্সপ্লোসিভ কিন্তু ইউজ করা হয় অনেক সময়। এক্সপ্লোসিভ মানে ডাইনামাইট, বিভিন্ন রকম বম। বম কেন ইউজ করে? বেসিক্যালি বম ইউজ করা হয় ধরো এক্সিস্টিং আরবান এরিয়াতে, সে একটা বিজনেস টাউনে, মতিঝিলের মতো একটা বিজনেস কমার্শিয়াল এরিয়াতে আমরা এক সেকেন্ড জাস্ট আ সেকেন্ড। Sorry. So basically, explosives are used by civil engineers to a great extent। যেরকম এক্সিস্টিং কমার্শিয়াল এরিয়াতে বা বিজনেস এরিয়াতে কোনো হাই রাইজ বিল্ডিং ভাঙতে হবে, কিন্তু তার পাশে তো অনেক বিল্ডিং এক্সিস্টিং আছে, কি করে ভাঙবো? ইউ ক্যানট টেক লং টাইম, কারণ এরকম বিজনেস এরিয়াতে তুমি যদি একটা বিল্ডিং ভাঙার জন্য এত সময় নয়, এটা ধুলা বালি অনেক কিছু ছড়াবে। এই জন্য এক্সপ্লোসিভ ইউজ করা হয়। এক্সপ্লোসিভ ওয়্যার আপের জন্য, ওয়্যারিং এর জন্য সময় লাগে, বাট ওয়্যারিং করার পরে যখন এক্সপ্লোসিভ দিয়ে বিল্ডিং ভাঙা হয় এটা একবারে ভেঙে যায়। এবং এটা এমন ভাবে ডিজাইন করা হয়, এটা ডিজাইন আছে যেন আশেপাশের এক্সিস্টিং বিল্ডিং বা স্ট্রাকচারে কোনো ক্ষতি না হয় বা কোনো ড্যামেজ না হয়, এভাবে করে এটা ইয়ে করা হয়, এক্সপ্লোসিভ ইউজ করা হয়। তাছাড়াও এক্সপ্লোসিভ অনেক সময় পাহাড়ি এলাকায় রাস্তা করার জন্য কিন্তু এক্সপ্লোসিভ ইউজ করা হয়।
পাহাড়ি এলাকায় রাস্তা করার জন্য। অর্থাৎ পাহাড় তোমরা জানো যে রাঙামাটি, কাপ্তাই এসব জায়গায় যে রাস্তাগুলো আছে পাহাড়ের ঢাল বেয়ে বেয়ে নামে, তোমরা দেখেছো যে পাহাড়ে এলাকায় কিন্তু রাস্তা একবারে সোজা নেমে যায় না, স্পাইরালি ঘুরতে 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 স্লোপে নামে। কিন্তু আমরা যেরকম ভাবে দেখি রাস্তাটা আছে, পাহাড় অরিজিনালি ঠিক এরকম ছিল না। ঠিক পাহাড়কে এরকম শেপ আনার জন্য ডাইনামাইট বা আদার বম্বস ইউজ করা হয়। So those are examples how topographic effects of organism bring changes on the earth surface. So that is one kind of geomorphic process. এরপরে sorry, comparison between weathering and erosion, এই দুটার মধ্যে কম্প্যারিজন কি কি? প্রোডাকশন অফ রক ওয়েস্ট ইন প্লেস আন্ডার ভার্চুয়ালি স্ট্যাটিক কন্ডিশন হচ্ছে ওয়েদারিং। অর্থাৎ পৃথিবীর উপরিভাগে যদি ক্ষয় হয় এবং ক্ষয়ে যাওয়া ম্যাটেরিয়াল যদি সেখানেই থাকে, কোনো মুভমেন্ট না হয়, তাহলে ইটস ভার্চুয়ালি আ স্ট্যাটিক কন্ডিশন, এন্ড আপ টু দ্যাট উই কল ইট ওয়েদারিং। আমরা দেখেছি ওয়েদারিং ইজ এ স্ট্যাটিক প্রসেস। Whereas erosion, তোমরা মোর অর লেস সবাই রিভার ইরোশন শব্দটার সঙ্গে পরিচিত, যা আমরা যেহেতু বাংলাদেশে রিভার ইরোশন খুব বেশি পরিমাণে দেখি, তোমরাও শুনেছো রিভার ইরোশন। এখানে কি হয় দেখো, এর আগের প্রসেসে ছিল স্ট্যাটিক কন্ডিশন, আর এখানে শুরুতেই বলা আছে ট্রান্সপোর্টেশন, অর্থাৎ ক্ষয়ে যাওয়া মেটেরিয়াল এক জায়গা থেকে অন্যখানে ট্রান্সপোর্টেড হওয়ার প্রসেসটাকেই বলা হয় ইরোশন। Both the processes, that means weathering and erosion, are parts of a single process called denudation. তোমরা denudation কি সেটা এই হ্যান্ডআউটের প্রথম পেজেই দেখেছো, what is denudation, which is lowering of the surface of the earth, that is called denudation. So both the processes are components of a single process called denudation, which is the lowering of the surface of the earth. So weathering is erosion by weakening and disintegrating rock. Disintegration মানে হচ্ছে separate করে ফেলা, আলাদা করে ফেলা। So basically those are by disintegrating rock. But you know, this is a static process, so the wasted rock mass remains in its original position without being transported, and up to that part we call it weathering. Erosion in turn aids weathering by removing the cover soil. অর্থাৎ এই যে যেটা এখানে স্ট্যাটিক ছিল ওয়েদারিং এ, এখানে সেই ম্যাটেরিয়াল গুলো উপর থেকে ট্রান্সপোর্টেড হওয়া শুরু করে, and lose debris and exposing them to the weather. অর্থাৎ উপরের এই যে লুজ সয়েল, যেটা ক্ষয়ে যাওয়া ম্যাটেরিয়াল উপর থেকে যখন সরে যায় ডিউ টু ইরোশন, তখন কি হয়, তার নিচের যে ম্যাটেরিয়াল গুলো যেগুলো লুজ না, যেগুলো পৃথিবীর সঙ্গে শক্ত করে আটকে আছে, সেই ম্যাটেরিয়াল গুলো আবার ন্যাচারাল অ্যাটমসফিয়ারিক কন্ডিশনে এক্সপোজড হয় এবং ফার্দার ওয়েদারিং হওয়ার জন্য রেডি হয়। সো দেখো এর পরে বলা আছে, weathering can take place without subsequent erosion and erosion is possible without previous weathering. অর্থাৎ ওয়েদারিং এর পরে ইরোশন না হলেও ওয়েদারিং হতে পারে, আবার ইরোশনের আগে ওয়েদারিং না হলেও ইরোশন হতে পারে। সো দোজ আর মিউচুয়ালি এক্সক্লুসিভ, একটা আরেকটার উপরে ডিপেন্ডেন্ট না। বাট এরপরে বলা আছে, যদি দুইটা একসঙ্গে হয় তাহলে ওয়েদারিং ইজ এ প্রিপারেটরি প্রসেস বাট নাইদার আ প্রিরিকুইজিট বাট নট নেসেসারিলি ফলোড বাই ইরোশন। অর্থাৎ একসঙ্গে হলে ওয়েদারিং আগে হয়, ইরোশন পরে হয়, বাট একটা হতে হলে আরেকটা হতেই হবে, এমন কোনো প্রিকন্ডিশন নেই। দ্যাটস দ্য সামারি। So those are in the group of comparison between weathering and erosion. এরপরে একটা ইম্পর্টেন্ট টপিক, রান অফ অ্যান্ড রান অফ রিলেশনস। যারা লেটে জয়েন করেছো, প্লিজ চ্যাট বক্সে তোমাদের স্টুডেন্ট নাম্বার এবং নেম এই দুইটা টাইপ করলেই আমি তোমাদের অ্যাটেন্ডেন্স হিসেবে সেটাকে ধরে নিব। Runoff and runoff relations. What is runoff? এক কথায়, simple কথায়, what is runoff? Rain falling on the earth's surface and running on the surface is runoff. Very simple. খুব ছোট কথা। But now we will see what runoff is. This is a very simple explanation of runoff.
But runoff is actually way more than this, and that's what we are going to study here. Runoff পড়তে যে আমি প্রথমে বলেছি after rain falls the flowing water on the surface is called runoff. তাহলে আমরা কয়েকটা ডেফিনিশন দেখে আসি। প্রথম হচ্ছে precipitation. What is precipitation? Precipitation is the general term for all forms of moisture emanating from the cloud and falling on the ground. অর্থাৎ আকাশ থেকে যে কোনো ফর্মে পানি যখন ক্লাউড থেকে পৃথিবীর সারফেসের উপরে পড়বে সেটাকে আমরা প্রেসিপিটেশন বলি। বাংলাদেশে যেহেতু এটা একটা গ্রীষ্ম প্রধান দেশ, একটা ট্রপিক্যাল কান্ট্রি, we see precipitation in the form of rainfall mostly. But in real world, there are different types of precipitation like snowfall, then hailstorm, flakes, different type of precipitation actually hote pare. But Bangladesh, we are very much accustomed to rainfall. যেহেতু এটা একটা ট্রপিক্যাল কান্ট্রি, বৃষ্টি পড়ে এখানে। বৃষ্টি পড়ার পরে কি হয়? The water reaching the surface of the earth in the form of precipitation, যেটা আমরা অলরেডি দেখলাম কি ফর্মে হয়, reaches the stream ultimately. অর্থাৎ পৃথিবীর যে কোনো জায়গায় বৃষ্টির মাধ্যমে পানি পড়ুক না কেন, প্রেসিপিটেশনের মাধ্যমে পানি পড়ুক না কেন, সেইটা আলটিমেটলি স্ট্রিম, স্ট্রিম মানে হচ্ছে ফ্লোয়িং ওয়াটার বডি, মানে নদী, নদীতে পৌঁছায় আলটিমেটলি। From the point where the precipitation reached the earth's surface, it may take different paths on its way to the stream. এই জিনিসটা এক্সপ্লেইন করার জন্য we will take help of a diagram. এই নিচে ডায়াগ্রামটা আমরা ইউজ করব। This is a very simple diagram and you can see there are basically 3 lines, number 1, number 2, number 3. তিনটা লাইন আছে এই ডায়াগ্রামে। সবচেয়ে উপরের যে লাইনটা এটা হলো গ্রাউন্ড লেভেল, অর্থাৎ যে সারফেসের উপরে আমরা হাঁটাচলা করি, এটা হচ্ছে সেই লেভেল। এবং ডান দিকে দেখতে পাচ্ছি গ্রাউন্ড লেভেলটা উঁচু থেকে নিচু হয়ে যাওয়ার কারণে এই জায়গাটায় ওয়াটার রিটেইনড হয়, পানি জমা থাকে, এবং সেটাকে আমরা ওয়াটার বডি বলি, লেক বলি বা ক্যানাল বলি। আমরা এখানে ধরে নিচ্ছি দিস ইজ আ রানিং ওয়াটার বডি, অর্থাৎ এখানে উপর থেকে নিচের দিকে, মানে উপর আর নিচ বলতে এখানে আপস্ট্রিম, আপস্ট্রিম থেকে উজান থেকে ভাটির দিকে পানি ফ্লো হচ্ছে। এইটার এই 2 ডাইমেনশনে উপর থেকে নিচ না, 3 ডাইমেনশনে উপর থেকে নিচে, আই মিন অর্থাৎ পাহাড়ি এলাকা থেকে নিচের দিকে এটা সমুদ্রের দিকে ফ্লো করে, এই জন্য এটা রানিং ওয়াটার বডি তোমরা ধরে নাও। আর এখানে বলছে যে বৃষ্টির পরে পৃথিবীর সারফেসের উপরে যখন পানি আসে, যেখানে পানি পড়ুক না কেন এটা আলটিমেটলি এই স্ট্রিমে যে পৌঁছায়, এটাই বলেছে। বাট থিংস আর নট অ্যাজ সিম্পল অ্যাজ ইট সেজ, অর্থাৎ যা সারফেসের উপর দিয়ে নদীতে পৌঁছায় ঠিক এটা না। তাহলে কিভাবে নদীতে পৌঁছায় আমরা সেটাই এখানে দেখব। এখানে হচ্ছে রান অফ অ্যান্ড রান অফ রিলেশনস, এটা বোঝানোর জন্য এই ডায়াগ্রামটা ইউজ করা হবে। প্রথমেই বলেছি 3টা লাইন আছে, প্রথমটা আমি এক্সপ্লেইন করেছি যেটা হচ্ছে গ্রাউন্ড লেভেল, যার উপরে আমরা দাঁড়িয়ে আছি। সেকেন্ড লাইনটা দেখো GWL, গ্রাউন্ড ওয়াটার লেভেল বা গ্রাউন্ড ওয়াটার টেবল। এটা কি? এটা হচ্ছে দেখো গ্রাউন্ড লেভেলের নিচে কিন্তু এই গ্রাউন্ড ওয়াটার লেভেল বা টেবল, এবং এখানে একটা ট্রায়াঙ্গুলার সাইন আছে। এই ট্রায়াঙ্গুলার সাইনটা মিন করে প্রেজেন্স অফ ওয়াটার, অর্থাৎ এই গ্রাউন্ড ওয়াটার লেভেলের নিচে যে সয়েল পার্টিকেল আছে, সয়েল পার্টিকেল কিন্তু এখান থেকে এই পর্যন্ত সবই সয়েল পার্টিকেল, এই সবই কিন্তু সয়েল পার্টিকেল। সুতরাং এখানে সয়েল নাই এরকম ভাবার কিছু নাই, কিন্তু এই গ্রাউন্ড ওয়াটার লেভেল যেই লেয়ারটা, তার নিচে যে সয়েল পার্টিকেল গুলো আছে, যেগুলোকে আমরা যদি জুম করে দেখি তাহলে এরকম ইটের টুকরার মতো এরকম টুকরা টুকরা দেখা যাবে। তোমরা দেখতেই পাচ্ছ এই পার্টিকেল গুলোর মাঝখানে গ্যাপ আছে, এবং এই গ্যাপের মাঝখানে এই গ্রাউন্ড ওয়াটার লেভেলের নিচে সয়েল পার্টিকেল গুলো পানি দিয়ে স্যাচুরেটেড, অর্থাৎ এই ফাঁকা জায়গাগুলোতে প্রচুর পরিমাণে পানি আছে এবং এই সয়েল পার্টিকেল গুলো পানি দিয়ে অ্যাবজর্ব। যেহেতু এই গ্রাউন্ড ওয়াটার লেভেল এই লেভেলের নিচ থেকে এই পানির লেয়ারটা আছে,
সেই জন্য এটাকে আমরা বলি গ্রাউন্ড ওয়াটার লেভেল অর টেবল। সত্যিকার অর্থে এই গ্রাউন্ড ওয়াটার লেভেলের নিচে যে পানিটা থাকে এটাকে আমরা বলি গ্রাউন্ড ওয়াটার। প্লিজ নেভার সে ইট আন্ডারগ্রাউন্ড ওয়াটার, দিস ইজ কল্ড গ্রাউন্ড ওয়াটার। এবং তোমাদের জানার জন্য যে এটা এখানে রেলেভেন্ট না এই কোর্সে, বাট তোমাদের জানার জন্য ঢাকা শহরে এখনো 75% of the water we use is ground water। এইখান থেকে পানি আমরা টিউবওয়েলের মাধ্যমে তুলে নিয়ে আসি। এটা এই কোর্সের সম্পর্কিত না, বাট তোমাদের জানার জন্য। সো দিস ইজ দ্য সেকেন্ড লাইন। এবং তোমরা দেখতে পাচ্ছ এই বাম থেকে ডানে একটা অ্যারো দেয়া আছে এবং ফ্লো বলা আছে। তার মানে গ্রাউন্ড ওয়াটারও কিন্তু ফ্লো করে। এবং এটা কেন বাম থেকে ডানে দেয়া আছে? কারণ দেখো এই যে ওয়াটার বডিতে পানির যে লেভেল আর গ্রাউন্ড ওয়াটার লেভেলে যে পানির লেভেল, দুইটা লেভেলের মধ্যে পার্থক্য আছে, তোমরা খালি চোখেই দেখতে পাচ্ছ। গ্রাউন্ড ওয়াটার লেভেলের পানির লেভেল উপরে এবং ওয়াটার বডির পানির লেভেল নিচে। যেহেতু ওয়াটার বডির পানির লেভেল নিচে, এই জন্য তোমরা জানো পানি সবসময় হায়ার এনার্জি থেকে লোয়ার এনার্জি পাথের দিকে যায়। অর্থাৎ ওই যে তোমরা সাইফনের একটা এক্সপেরিমেন্ট করেছো ফিজিক্সে, যে দুইটা পাত্রে পানি যদি রাখি আমরা এবং দুইটা পাত্রে কানেক্ট করে দিই, তাহলে উপরের পাত্র মানে যেই পাত্রে পানির লেভেল উপরে সেই পাত্র থেকে যেই পাত্রে পানির লেভেল নিচে সেদিকে পানি যাবে। ঠিক একইভাবে একই সূত্রে এইখানেও গ্রাউন্ড ওয়াটার লেভেল বাম থেকে ডানে যাচ্ছে, কারণ উঁচু জায়গার থেকে পানি নিচু জায়গায় ফ্লো করে, এটা নিয়ম। সুতরাং তোমাদের মনে হতেই পারে তাহলে ওয়াটার বডিতে যদি পানির লেভেল উপরে থাকতো আর গ্রাউন্ড ওয়াটার টেবলে যদি পানির লেভেল নিচে থাকতো, তাহলে কিন্তু অ্যাকর্ডিং টু ইয়োর থট এই অ্যারোটা ডান থেকে বাম দিকে হতো। এবং এটাও হয় যখন উজানে আপস্ট্রিমে প্রচুর বৃষ্টিপাত হয় এবং আমাদের এখানে কম বৃষ্টিপাত হয়, তখন নদীর পানি অনেক বেড়ে যায় এবং গ্রাউন্ড ওয়াটার টেবলের লেভেল অনেক নিচে থাকে, তখন নদী থেকে গ্রাউন্ড ওয়াটার টেবলে পানি সাপ্লাই হয়। আবার যখন উজানে কম বৃষ্টি হয়, আমাদের এখানে অনেক বেশি বৃষ্টি হয়, তখন গ্রাউন্ড ওয়াটার লেভেলে প্রচুর পানি থাকে, তখন এটা গ্রাউন্ড ওয়াটার থেকে সারফেস ওয়াটারের দিকে পানি যায়। অফকোর্স ওয়াটার বডি ইজ অ্যান এক্সাম্পল অফ সারফেস ওয়াটার। 3 নাম্বার লাইন, এই লাইনটা কি? এটা হচ্ছে একটা ইমপারমিয়েবল লেয়ার। ইমপারমিয়েবল মানে কাইন্ড অফ নিশ্ছিদ্র। অর্থাৎ এটা আমরা সবই সয়েল আছে, কিন্তু এমন টাইপের সয়েল এখানে আছে যেটা নিশ্ছিদ্র। আমরা ধরে নিচ্ছি যে এটার মধ্যে দিয়ে কোনো ছিদ্র নেই, কোনো পানি যাওয়ার কোনো স্কোপ নেই। যে আমরা এখানে যেরকম ধরেছিলাম যে এখানে বৃষ্টি পড়লে পানি এই পার্টিকেলের ফাঁক দিয়ে বের হয়ে যাবে, এরকম করে বের হয়ে যাবে, কারণ এখানে ফাঁকা আছে। কিন্তু এটা এমন প্যাকড, ওয়েল প্যাকড মেটেরিয়াল দিয়ে তৈরি এই লেয়ারটা, থার্ড লেয়ারটা, যেটার ফাঁক দিয়ে পানি যাবে না। সো এটা একটা ইমপারমিয়েবল লেয়ার। ইমপারমিয়েবল মানে পারমিয়াবিলিটি নেই, মানে পানি যাওয়ার কোনো উপায় নেই। সো তোমরা বুঝতে পারো এটা একটা সলিড প্লেটের মতো কাজ করে মাটির নিচে। তাহলে এই তিনটা লেয়ার আমি তোমাদের এক্সপ্লেন করেছি। নাও I will explain how runoff occurs, because to explain this runoff I needed to explain these 3 layers and their character, because this character is important for you to understand how water actually flows to the river. দেখো এখানে বলা আছে some part of the water flows over the land surface, reaches the stream immediately after the precipitation. The other part of the precipitation infiltrates through the soil surface and flows through the soil surface to reach the stream. এখানে একটা কথা আসছে infiltrate, একটা কথা আসছে। আমি ইনফিল্ট্রেশন টার্মটা তোমাদেরকে এখন এক্সপ্লেইন করব। আমি তোমাদেরকে এখন বেসিক্যালি three main routes of travel যার মাধ্যমে পানি রান অফ হয় সেটা আমি তোমাদেরকে এক্সপ্লেইন করব। এক্সপ্লেইন করার আগে আমি তোমাদেরকে এই যে ডায়াগ্রামের পাশে ছোট্ট একটা কথা লেখা আছে, ভলিউম অফ ওয়াটার, স্পিড অফ ফ্লো, এই দুটা টার্মের দিকে তোমাদের দৃষ্টি আকর্ষণ করব। আমি যখন এই প্রসেসটা এক্সপ্লেইন করব, প্লিজ
take care of the volume of water that is flowing and the speed of flow. এই দুইটা টার্ম আমি এক্সপ্লেইন করব, সো প্লিজ পে অ্যাটেনশন টু দিস টু টার্মস ডিউরিং মাই এক্সপ্লেনেশন। দেখো তিনটা যে মেইন রুট, একটা হচ্ছে ওভারল্যান্ড ফ্লো বা সারফেস রান অফ, অর্থাৎ এই যে বৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে গ্রাউন্ড লেভেলের উপরে, সবচেয়ে উপরের লাইনের উপরে যে পানিটা আটকে থাকলো সেটা কিন্তু স্লোপ দিয়ে গড়িয়ে ওয়াটার বডিতে পড়বে, ন্যাচারাল স্লোপ দিয়ে উপর থেকে নিচের দিকে। এই পার্ট অফ রান অফকে আমরা বলি সারফেস রান অফ, যেহেতু এটা সারফেসের উপরেই হচ্ছে। এই সারফেস রান অফ যখন হতে থাকবে তখন গ্রাউন্ড লেভেলের যে সয়েল পার্টিকেল আছে, যেটা আমি ডান দিকে অলরেডি এঁকেছি, এই সয়েল পার্টিকেলের ফাঁক দিয়ে পানি কণা নিচের দিকেও যেতে থাকবে, অর্থাৎ কিছু পানি সারফেসের উপর দিয়ে সারফেস রান অফ হয়ে নদীর দিকে যাবে, আর কিছু পানি ইন্টার পার্টিকুলার সয়েল যে গ্যাপ, সেই গ্যাপ দিয়ে নিচের দিকে যেতে থাকবে। এই নিচের দিকে গ্রাউন্ড লেভেল থেকে নিচের দিকে পানি যাওয়ার এই প্রসেসটাকে বলা হয় ইনফিল্ট্রেশন। নিচে বলা আছে ইনফিল্ট্রেশন। অর্থাৎ ইনফিল্ট্রেশন is downward movement of water that occurs at the ground surface. একদম প্রথম লেয়ারে যে ডাউনওয়ার্ড মুভমেন্টটা হয় এটাকে আমরা বলি ইনফিল্ট্রেশন। কিন্তু এই ইনফিল্ট্রেট করার পরে যখন এটা মাটির ভিতরে প্রবেশ করলো, তখন মাটির ভিতরে কিন্তু বিভিন্ন টাইপের সয়েল আছে, আরো বিভিন্ন রকম সয়েল আছে মাটির নিচেও, এবং সেই সয়েল পার্টিকেলের মাঝখানে কিন্তু গ্যাপ আছে, যেটা আমি তোমাদেরকে ডান দিকে এঁকেছিলাম। সুতরাং পানি কিন্তু ইনফিল্ট্রেট করার পরেও ফার্দার ডাউনওয়ার্ড মুভ করবে। এই মুভমেন্টটাকে বলা হয় পার্কোলেশন। এখানে দেখো পার্কোলেটিং বলা আছে, পার্কোলেশন। অর্থাৎ পার্কোলেশন ইজ অলসো downward movement of water, but this happens at cone layer, this happens at layers of soil below the ground level. অর্থাৎ গ্রাউন্ড লেভেল থেকে ঠিক তার নিচের লেভেলে ডাউনওয়ার্ড মুভমেন্টটাকে আমরা বলছি ইনফিল্ট্রেশন, এবং তারপরও যখন ডাউনওয়ার্ড মুভমেন্ট কন্টিনিউ করে among the different layers of soil, সেটাকে আমরা বলছি পার্কোলেশন। So this is the difference between infiltration and percolation. এটা কিন্তু পরীক্ষায় অনেক সময় আসে। What is the difference between infiltration and percolation? So basically both are downward movement of water. এবং এই ইনফিল্ট্রেশন এবং পার্কোলেশন হয়ে পানিটা কিন্তু গ্রাউন্ড ওয়াটার টেবল বা গ্রাউন্ড ওয়াটার লেভেলে পৌঁছায়, যেটা সেকেন্ড লাইন তোমরা দেখতে পাচ্ছ। Now you understand how and why this groundwater table is formed. Because some part of the water goes by surface runoff and some part of the water goes by infiltration and percolation, reaching the groundwater level. এখন পানি যখন গ্রাউন্ড ওয়াটার লেভেলে পৌঁছালো, তারপরে তো আমি তোমাদেরকে একটা অ্যারো দিয়েছি বাম থেকে ডান দিকে। সেই অ্যারো আমি তোমাদেরকে অলরেডি এক্সপ্লেইনও করেছি, দিস ইজ হাউ দিস গ্রাউন্ড ওয়াটার লেভেল উইল রিচ দ্য ওয়াটার বডি। তাহলে একই সঙ্গে আমি তোমাদেরকে এই ছোট বক্সের মধ্যে লেখাই কথাটাও এক্সপ্লেইন করতে চাই, ভলিউম অফ ওয়াটার অ্যান্ড স্পিড অফ ফ্লো। এটা কি হচ্ছে? যখন বৃষ্টি পড়লো এবং সারফেস রানঅফের মাধ্যমে সেটা রিভারে পৌঁছাচ্ছে, ঘড়ি যদি ধরে রাখো তাহলে ঠিক একই টাইমে কিন্তু ইনফিল্ট্রেশন এবং পার্কোলেশনও হচ্ছে। তাহলে গ্রাউন্ড ওয়াটার লেভেল বা গ্রাউন্ড ওয়াটার টেবিলে যখন ইনফিল্ট্রেশন এবং পার্কোলেশন হয়ে পানি আসবে, তখন এই ইনফিল্ট্রেশন এবং পার্কোলেশন হওয়ার জন্য বেশ কিছু সময় লাগবে। whereas তখন সারফেস ওয়াটার কিন্তু সারফেস রানঅফের মাধ্যমে ওয়াটার বডিতে পৌঁছে গেছে, এবং যেহেতু ইনফিল্ট্রেশন এবং পার্কোলেশন সয়েল পার্টিকেলের পোরের মাঝখান দিয়ে হয়, সুতরাং এবং এই ফ্লোটা তোমরা বুঝতেই পারছো খুব ফ্রি ফ্লো না, রেস্ট্রিক্টেড ফ্লো, বা এটাকে বলে ফ্লো থ্রু পোরাস মিডিয়া। অর্থাৎ সয়েল হচ্ছে একটা পোরাস মিডিয়া, এই পোরাস মিডিয়ার পার্টিকেলের মাঝখান দিয়ে সয়েলের মাঝখান দিয়ে এই পানি ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকে, and it does not flow freely, it has lot of resistance, এবং ওয়াটার ড্রপ
takes lot of time to reach groundwater table. In the meantime কিন্তু surface runoff খুব তাড়াতাড়ি রিভারে পৌঁছে গেছে. So this speed is very important for you to understand the runoff dynamics. আমি এক্সপ্লেইন করছি আরেকটু পরে কেন এটা ইম্পর্টেন্ট. সো তোমরা দেখতে পাচ্ছ এর সারফেস রানঅফ ওয়াটার বডিতে পৌঁছে যাওয়ার মধ্যে দিয়ে এই গ্রাউন্ড ওয়াটার লেভেল ধীরে 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 ওয়াটার রিগেইন করছে বা গেইন করছে. সো ঘড়িতে কিন্তু সময়টা চিন্তা করো কোনটা কোন দিকে যাচ্ছে. আচ্ছা, গ্রাউন্ড ওয়াটার লেভেলে পানি আসলো এবং গ্রাউন্ড ওয়াটার লেভেলও নিচের দিকে ফ্লো করা শুরু করলো. তাহলে এই যে গ্রাউন্ড লেভেল আর গ্রাউন্ড ওয়াটার লেভেলের নিচে সয়েল পার্টিকেল গুলো 100% স্যাচুরেটেড বাই ওয়াটার. কিন্তু এই মাঝখানের যে লেয়ারটা গ্রাউন্ড লেভেল এবং গ্রাউন্ড ওয়াটার লেভেলের মাঝখানে যে লেয়ারটা এটাকে বলে আনস্যাচুরেটেড লেয়ার. বুঝতে পেরেছো? এটা হলো আনস্যাচুরেটেড লেয়ার. এখানে বলা আছে অর্থাৎ এই আনস্যাচুরেটেড লেয়ারের সয়েল পার্টিকেলের মধ্যেও কিন্তু পানি আছে, বাট those soil particles are not saturated as groundwater table. সুতরাং গ্রাউন্ড ওয়াটার টেবিলের নিচে সয়েল পার্টিকেল গুলো স্যাচুরেটেড আর এর উপরের পার্টিকেল গুলো আনস্যাচুরেটেড, বাট স্টিল দেয়ার ইজ প্রেজেন্স অফ ওয়াটার. দ্যাটস হোয়াট আই এম ট্রাইং টু সে. এবং বৃষ্টির পরে সারফেস রানঅফের মধ্যে দিয়ে সারফেসের উপর দিয়ে জিএল এর উপর দিয়ে যে পানিটা গেল এটা হলো সারফেস রানঅফ আনস্যাচুরেটেড লেয়ার. দেখো এখানে দেয়াই আছে আনস্যাচুরেটেড লেয়ারেও কিন্তু পানি আছে এবং সেইখানেও কিন্তু একটা ফ্লো হবে. এই ফ্লোটাকে আমরা বলছি সাবসারফেস রানঅফ, অর্থাৎ এটা হলো সাবসারফেস রানঅফ. আর 3 নাম্বার যে ফ্লো গ্রাউন্ড ওয়াটার ফ্লো সেটা হলো গ্রাউন্ড ওয়াটার টেবিলের নিচে বা GWL এর নিচে যে ফ্লোটা হচ্ছে এটাকে আমরা বলছি গ্রাউন্ড ওয়াটার ফ্লো. আমরা যদি একটা ঘড়ি ধরে রাখি, বৃষ্টি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘড়িটা স্টপ ওয়াচটা টিপে দিই, তাহলে আমরা দেখব যে প্রথমেই সারফেস রানঅফ নদীতে পৌঁছে গেছে, কারণ তখনও তো ইনফিল্ট্রেশন হচ্ছে. আনস্যাচুরেটেড ফ্লো হওয়ার জন্য তাকে ইনফিল্ট্রেশন হতে হবে, অ্যান্ড ইনফিল্ট্রেশন টেকস টাইম. তা না হলে এবং ইনফিল্ট্রেশন এবং পার্শিয়ালি পার্কুলেশন না হলে তো আনস্যাচুরেটেড ফ্লো হবে না. সো ইট টেকস টাইম. তো এই যে আমরা স্পিড অফ ফ্লো আমরা জানতে চাচ্ছিলাম, এই স্পিডের ব্যাপারটা কি? সারফেস রানঅফ সবচেয়ে আগে নদীতে পৌঁছাবে, আনস্যাচুরেটেড ফ্লো তার থেকে দেরিতে পৌঁছাবে, এবং গ্রাউন্ড ওয়াটার ফ্লো সব থেকে দেরিতে পৌঁছাবে, কারণ আনস্যাচুরেটেড লেয়ার যখন পানি পেয়ে গেছে এবং ফ্লো করা শুরু করেছে তখনও তো পানি পার্কুলেট করছে, কারণ তখনও সে গ্রাউন্ড ওয়াটার টেবিলে পৌঁছায়নি. সো দ্যাট টেকস ইভেন লঙ্গার টাইম. সো এইখানে এই যে এই তিনটা ফ্লো শুধু না, it is very important to understand the speed of flow. আমি আজকে স্পিড অফ ফ্লো এবং এই তিনটা লেয়ারে যে ফ্লো হয় এইটা পর্যন্তই শেষ করব. ভলিউম অফ ওয়াটার আমি নেক্সট ক্লাসে ডিসকাস করব. সো someone please remind me যে নেক্সট ক্লাসে আমরা কিন্তু এই ভলিউম অফ ওয়াটারটা শুরু করব. দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিক বিকজ ভলিউম অফ ওয়াটারের সঙ্গে আমাদের আরবান ফ্লাডের একটা কানেকশন আছে. এবং প্লিজ রিমাইন্ড মি নেক্সট ক্লাসে উই আর সাপোজ টু ডিসকাস দিস ভলিউম অফ ওয়াটার and causes of urban flood and possible remedy. So please remind me, next class shuru hobe volume of water, causes of urban flood and possible remedy eta diye, because eto kichu poranor amader main uddeshyo hocche to teach you urban flood and how to solve those urban flood problems. ঠিক আছে, next class শুরুতে আমাকে এটা মনে করিয়ে দিবেন. So now I leave it to you. তোমাদের কোনো প্রশ্ন আছে? স্যার হ্যাঁ বলো স্যার. পার্কুলেশন এন্ড একটা ইনফিল্ট্রেশন, আমি শুনতে পাচ্ছি না, একটু জোরে বলো প্লিজ. স্যার পার্কুলেশন এন্ড ইনফিল্ট্রেশন হ্যাঁ মানে দুইটা ওয়ার্ড প্রাইস সেম লাগতেছে, মানে একটু ডিফারেন্স যদি আবার বলতেন. হ্যাঁ,
ওকে, গুড to কোয়েশ্চেন। the downward movement of water. হ্যাঁ হ্যাঁ, ইনফিল্ট্রেশন হচ্ছে এই যে দেখো তিনটা লাইন, তার মধ্যে এই জিএল, পানিটা যখন জিএল থেকে নিচে যাবে ঠিক সেই লেয়ারে ডাউনওয়ার্ড মুভমেন্টটা হচ্ছে ইনফিল্ট্রেশন। ঠিক আছে, এটা বুঝেছো তুমি? Yes, sir. কিন্তু ইনফিল্ট্রেশনের পরেও তো পানি নিচে যাবে, রাইট? নিচে তো সয়েল লেয়ার আছে, ডিফারেন্ট টাইপ অফ সয়েল লেয়ার আছে। সেই সব লেয়ারে যখন এই ডাউনওয়ার্ড মুভমেন্টটা কন্টিনিউ করবে সেটাই হলো পার্কুলেশন। তার মানে গ্রাউন্ড লেভেলে যখন ডাউনওয়ার্ড মুভমেন্ট হবে সেটা হলো ইনফিল্ট্রেশন, আর ইনফিল্ট্রেশন হওয়ার পরে ফার্দার যে সয়েল লেয়ার আছে সেইখানে যে ডাউনওয়ার্ড মুভমেন্ট হবে সেটা হলো পার্কুলেশন। নাও ইজ ইট ক্লিয়ার? Okay, sir. সো ইনফিল্ট্রেশন না হলে পার্কুলেশন হতে পারবে না, এবং পার্কুলেশন হতে হলে আগে ইনফিল্ট্রেশন হতে হবে, যদি আমি এক কথায় বলি। আর কোনো প্রশ্ন আছে? ওকে, আমি বেসিক্যালি টাইমটা রেখেছিলাম তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা ক্লাসে শেষ করতে পারি, কারণ এরপর আরবান ফ্লাডের এই টপিকটা শুরু করলে আই নিড টাইম ইন ওয়ান স্ট্রেচ। সো তোমরা নিশ্চয়ই অ্যাটেন্ডেন্স দিয়েছো তোমাদের চ্যাট বক্সে। Those will be considered as attendance. Thank you very much. See you in next week. তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।